ভাইয়া রে, আমি আর বাঁচবো না ভাইয়া, আমি বাঁচবো না, আমি বাঁচতেছি না ভাইয়া, আমার তোরা মাফ করে দিস। আমার কোলের ভিতর ছোট বাচ্চার মতো এইভাবে আমি লই বসে রয়েছি। ওর একদিন ব্যথা উঠলে 2 দিন পর্যন্ত দরজা খুলতো না, ওর গায়ে কোনো বস্ত্র থাকতো না। বাপের সামনে এইভাবে উস্তপ ল্যাংটা মেয়ে, তবু ওদের মন কাঁদে নেই। আমার মেয়ের জন্য আমি 1 লাখ টাকা দিই, আমার মেয়েটাকে চিকিৎসা কর। আমার মেয়েদের আবার ফোন করে বলে কি, বেডিটা কার কাছে রাখি গেছোস? মেয়েকে বলতেছে বেডি। বিশেষ করে সারা পথে মুখে তো জড়াচ্ছি। আমি বলছি যে আমার রক্ত যতক্ষণ থাকে ততক্ষণ আমি চেষ্টা করবো তোর মধ্যে দিতাম না। ইচ্ছে করলে ওদেরকে মারি ফেলতে পারতাম, আমিও নিজে শেষ হয়ে যেতে পারতাম। আমার ভিতরে আল্লাহর রহমত দিছে, আমি কেন ওদের জীবনটা নষ্ট করবো? ছোট ছোট বাচ্চা রেখে মা যদি চলে যায় তখন আসলে একটা বাবা কিভাবে সন্তানদেরকে আগলে রাখে, সেই গল্পটা তো আমরা খুব কম শুনি সমাজে। চলুন আজকে তেমনই একটা গল্প শুনি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জি। আসছি চট্টগ্রাম থেকে। আমার দেশের বাড়ি ফেনী, ছাগলাইয়া থানা, পশ্চিমদেবপুর মজুমদার বাড়ি। পরিবারে কে কে আছেন এমনিতে? বর্তমানে আমার 2টা ছেলে মেয়ে আছে আর আমি আছি। বিয়ের আগে আপনি কি ছিলেন, মানে কি কোনো কাজ করতেন বা পড়ালেখা করতেন? আমি পড়ালেখা করছি। আমি যেদিন থেকে দুনিয়াতে আসছি আমার দুঃখ নিয়ে আসছি। আমার দুঃখটা হলো কি, আমি হওয়ার 41 দিন আগে আমার বাবাটা মারা গেল। একটা মানুষের যখন বাবা থাকে না, কষ্টটা কেমন থাকে, যাদের গার্জিয়ান থাকে না তাদের শৈশবটা খুব খারাপ গেছে মানে কি? গেছে। একটা জিনিস দেখেন, বাবা যদি না থাকে ছেলে মেয়ে অসহায়, মা যদি না থাকে ছেলে মেয়ে অসহায়। যাদের মা বাবা নাই তারাই বুঝবে। বিয়েটা কি পারিবারিক ভাবে হয়েছে? পারিবারিক ভাবে হয়েছে। মজুমদার বংশের মেয়ে, আমরা রিলেটিভ, চাচাতো ভাই বোন। মানে আপনার স্ত্রী আপনার চাচাতো বোন? বোন মানে আচ্ছা। একে বাড়ির। মা গ্রামে গেল, মা সব জায়গায় মেয়ে দেখে, তো ওকে দেখছে। ও মাত্র ক্লাস 8-এ পড়ে। যখন গ্রাম থেকে আসছে মা এত ভাবে আমাকে ইয়া করতেছে, তবে আমি দেখি নাই কখনো মেয়েটাকে। আমি গ্রামের বাড়িতে গেছি, যাওয়ার পরে ওর মামি বলল যে কিরে তোমরা আমরা বিয়ের জন্য তোমার জন্য বলছে, তুমি কোনো কিছু বলো না কেন? তো আমি বলছি ও ছোট মানুষ, ওকে কি বিয়ে করবো। আপনার বয়স তখন কত ছিল? তখন আমার 28 চলতেছে। আচ্ছা আচ্ছা। আর ও এমনি হইলো ক্লাসে দিয়ে ও পিস পড়লো, বোকা ছিল। ওই মানে 5-এ 2 বছর এরকম করি, 16 বছরে ও 15 পারে 16-তে পড়ছে তখন মানে এবার আপনাদের এইজ গ্যাপটা 12 বছর? জি। আমি বলছি আমি দেখি ওনো জানি না কিরকম মেয়ে। তো বলতেছে যে আমার এই শ্বশুরদের বাসায় আসছে, আমার নানা শ্বশুরদের বাড়ির। বললো যে ওদের বাড়িতে আসছে, ওদের বাড়িতে এই ওদের বাসায় আছে, তুমি আসো। তো পরে দিয়ে আমি গেছি, যাওয়ার পরে যাক মেয়েটা অন্য জায়গায় দেখলে আমার হাইটে টাইটে মিলে না, আমি এই জন্য যাক হয়েছে। তখনও আমার মানে বয়সটা না। মা কি করতো, রাতে ঘুমের ভিতরও জড়াই ধরতো, মেয়েটাকে বিয়ে কর। তো আমি বললাম যে মা দেখো এটা বয়স কম। আমার মেজো ভাই তো একবারে না, আমার মেজো ভাই আমাদের বিয়েতেও যায় নাই। তো এক পর্যায়ে আমার ছোট খালা আসলো, ছোট খালা বললো যে দেখ যেখানে মা খুশি ওখানে আল্লাহ খুশি, বোনপো তুই বিয়েটা কর। আমি বললাম যে দেখেন এরকম কিরকম লাগে, আমার ভালো লাগে না। আর গ্রামের মেয়ে, ছোট মেয়ে, ওকে বিয়ে করে আনবো, কোনো কিছু বুঝতো না। গ্রামের মেয়েরা কিন্তু সাংসারিক, ওরা মনে হয় যে 10 বছর থেকে ওদেরকে শেখানো হয়। আপনার মা এত পছন্দ করলো কেন মেয়েটাকে? মা পছন্দ করছে, মার কাছে ভালো লাগছে মেয়েটা দেখি, আর একই বংশের মানে এগুলা দেখি ভালো লাগছে। আচ্ছা যাক, মেয়েটা পছন্দ হয়েছে, যাই দেখি যে ওদের বাড়ির কন্ডিশন ভালো না। আচ্ছা বাপ বিদেশ থাকে, ও শুনছি। ও আমার শ্বশুর তখন সৌদিতে থাকতো। ও কিভাবে স্কুলে গেছে, স্কুলে যাইয়ে আমার নাম্বারটা ইয়া করছে কোথা থেকে করি, ফোনে ইয়া হলো, যোগাযোগ করা শুরু করলো। প্রথমে বলতেছে হ্যালো বলতেছে, আমি বলছি কে? আমি ফিয়া। আমি তুমি ফিয়া কোন ফিয়া? বলে যে এমনি এমনি আপনি আমাকে দেখে গেছেন। আমি তুমি এত ছোট মানুষ কিভাবে বুঝছো এই ইয়া করলা? বলে যে আমার বান্ধবীর মাধ্যমে, আমার বান্ধবী ইয়ে করছে, আমি সহযোগিতা করছে, আমি আসছি। তো আমি বললাম যে আমাকে তোমার কেমন লাগছে? বলে যে আমার তো ইচ্ছে করছে। কি বলতাম মানে
ইচ্ছে করছে তো মানে আপনাকে জড়াই ধরে ওই সময় আপনাকে দেখি এত ভালো লাগছে আমার 15 বছর আগের রূপ। তা আমি বলি, তোমার এমনি কোথাও কিছু পছন্দ কয় না এইটা বলছে। ইয়ার পরে বুঝছেন কয় আপনার নাম্বারটা আমি ইয়ে করবো। তখন তো অ্যাভেলেবেল মানুষের হাতে মোবাইল ছিল না। কত সালের কথা বলছেন? আমাদের 2011-র 27শে মে বিয়ে হয়েছে। 2011 কথা অনেক আগে। তখন কারো হাতে এত মোবাইল ছিল না, কথাবার্তা হয়তো এরকম। ও মানে বলতেছে কখন আমাদের দিনটা যাবো, কখন আমাদের দিনটা যাবো। যাক আমাদের বিয়েটা হলো 27 মে 2011-তে। সুন্দর লাইফ কাটতেছে আমাদের। ও তো একদম বাচ্চার মতো, কিছু বুঝতো না দুনিয়া সম্বন্ধে। গ্রাম থেকে শহরে আনছি, আপনার এমন জায়গায় নিতাম। আমি যদি কোথাও বিয়ে শাদিতে নিয়ে যেতাম বলতো যে বাসি চলো, আমাকে ডাকতো কি বাসি। বাঁশি, এটা কি আবার? বাসিটা আদর করে ডাকতো, আচ্ছা আচ্ছা। মানে বাজাই দিয়ে যাবে তো এই জন্য, পু করে বাজাই দিয়ে যাবে এই জন্য বাসি ডাকতো। মার্কেটে গেছি, লিফটে পাইতো যাইতে, উঠতে ভয় পাইতো। আমি এভাবে ধরি টান দিয়ে নিয়ে আসতাম, হেসরাই নিয়ে আসি ইয়াতে ধরি, তো এইভাবে ধরি করে আনতাম। এরকম করতে করতে আমাদের 2012-তে 12 ডিসেম্বরে আমাদের বড় ছেলে। আবার 2 বছর শেষ হলো। ওর বাবা আসছে বাইরে থেকে, সৌদি থেকে আসছে। আসার পরে আমাদের একবারের একটা আছে আমার মেয়েটা 2015 সালের 24শে জুলাই। সুন্দর আমাদের সংসারটা চলতেছে। ওয়াইফ এরকম একটা মহিলা ছিল, কখনো কারো সাথে ঝগড়া বা আমার সাথে বেয়াদফি করা বা ইয়ে করা। আমরা মানে কাজ করতেছি, ইয়ে করতেছি যার যার মতো তার আমি সকালে উঠে আমার কাজে যাচ্ছি গা, সুন্দর ও বাচ্চা নিয়ে আসে। এভাবে আমাদের সংসারটা একদম হ্যাপি সংসার। বলতে যে কারো সংসারে অনেক গ্যাঞ্জাম হয়, স্বামী স্ত্রী ইয়া থাকে না, ওইগুলো দেখলে ভয় পাইতো। বলতো যে ভাসি এই মানে মানুষের ঘরে গেলে কি এরকম আতঙ্ক আতঙ্ক লাগে। অথচ আমরা দেখছো আজকে কয় বছর দেখছো আমি কিরকম ভালো মানুষ, আর আমার জামাইটা তো ভালো মানুষ। এইভাবে করি আমাদের জীবনটা। আমার শালা দুনোটা কিরকম আমাকে ভাই বন্ধুর মতো, দুই পাশে আমরা একসাথে শুয়ে থাকতাম। সবাই আসলে দেখলে বলতো যে কি রে, এরা বলে এই বড় ভাই, বউয়ের বড় ভাই, শালা সন্ধি, এগুলা এভাবে কেন থাকে। হ্যাঁ, বড়দের একটা মান সম্মান আছেন, কয় কিসের বড় ভাই, এটা আমাদের ভাই। এরকমের ভিতরে আমাদের এটা। ওকে আমি কোথাও এক রাতের জন্য রাখি যাইতে পারতাম না। ফোনে বলতো বাসি তুমি না থাকলে আমার মানে ভাল লাগে না, বাসি তুমি না থাকলে আমার ভাল লাগে না। আসলে যাওয়ার সময় ওকে জড়াই ধরে কিস করতে হতো। আসলেও মানে কিরকম একটা ছোট মানুষ, ছোট মন মানসিকতা, ছোট মানুষ আমি ফিল করি। আমার ও চলে গেছে আজকে 3 বছর, কিন্তু আমার মনে হয় যে ও আছে এখনো। কিন্তু ও লাইফ অনেক কিছু ইয়ে করতেছে, কিন্তু আমার মনে হয় যে এখনো আছে। সে তো অনেক ছোট ছিল, সংসারের কি কাজ টাজ করতে পারতো না? সব কিছু আমার শাশুড়ি আপনার কাছে আবদার করতো না কোনো কিছু? কি কি খেতে পছন্দ করতো? ওর যখন যেটা মনে চাইতো, ও বেশিরভাগ ফুচকা খাইতো। আচ্ছা। তাও ওর পছন্দটা হচ্ছিল রাস্তার পাশে। ও আমার ইয়াতে এভাবে হাতটা এভাবে ধরেই বলতেছে আমার জামাইকে দেখলে আমার বুকে অনেক গর্ব হয়। আমার মেয়েটা হওয়ার পরে ওর যে সৌন্দর্য, শরীরের কাটিং। ও যখন বিয়ে করছি বুঝছেন 40 কেজি, তখন আমি হেলদি ছিলাম। আমার কোমর তখন ছিল 42, এখন আমার 36। আপনি শুকিয়ে গেছেন। তখন ও 72 কেজি হয়ে গেছে। তা আমি বলতাম মাঝে মধ্যে এইভাবে ধরে বলতাম, মানে এই মুখটা গোলখাল হয়ে গেছে, সৌন্দর্য আসছে। আমি বলতাম দেখো স্বাস্থ্য হলে যে মেয়েদেরকে একটু, কারণ এবার এই আশেপাশে মহিলারা কি করতো, বলতো যে ভাবি আপনার মোটা হয়ে গেছেন, আপনার বাইরে বলতেছে ভাবির সৌন্দর্য কমে যাচ্ছে, বুঝছেন। তখন ও কি করছে, ডায়েটে গেছে। 18 আমরা একটা বিয়ে খেতে গেছিলাম, ওর বাড়ির চাচাতো ভাইয়ের বিয়ে খেতে গেছি। যাওয়ার পর ওখানে মানে ওর ডেট থাকে তখন। হ্যাঁ, তখন ও কি করছে, নরমেন্স নামের কতগুলা ইয়ে আছে, পিল আছে, ওগুলা খাইলে মানে যতদিন খায় ততদিন আর ইয়ে হয় না। ওই পিলটা নাকি আমি পরে ডাক্তার, ওই পিলটা নাকি মানে কন্টিনিউ 1 মাস খাইতে হয়। 1 মাস না খাইলে তাহলে ওটাই হয় না। যখন ও খাইছে, যখন এই ভাঙ্গা খাই বন্ধ করে দিছে, তখন ওর শুরু হয়েছে ব্লাড। ওর বেস্টে ব্যথা, বেস্টে ব্যথা। বলে তোমার ওয়াইফকে নিয়ে আসো।
তো আনছে, আনার পরে কন্ডিশন সব দেখলো, তো বললো যে আচ্ছা ঠিক আছে, এটা তো গাইনিসাইড, তুমি রোকেয়া আপুকে দেখো। 18 সালে শুরু হয়েছে। 18 সালে আমার এই যে বড় ভাইয়ের বউ মারা গেছে। 4 বছর বয়সে, আমার 4 বছর বয়স থেকে আমার বড় ভাবি মানে একদম ছেলের সাথে মতো আদর করতো, কিন্তু ওর জন্য আমি আমার ভাই বউকেও দেখতে পারি না। শেষ দেখাটা আমার ভাবি মেডিকেলে বসে মানে কান্না করতো, আমার মিজান কানি দেয়, আমার মিজান কানি দেয়। তখন কি আমি ওয়াইফকে দেখবো না আমার ভাবিকে দেখবো? তারপর সব জায়গায় উঠছে, ওর একটা বেস্ট পরীক্ষা দিছে, যে জায়গাটা 35,000 টাকা। আমি পরীক্ষাটা করাইলাম। আর তো বিশ্বাস যদি করেন, অন্তত পক্ষে ঢাকা, চিটং, নোয়াখালী আমি এমন কোন জায়গায় দেখে মানে বাকি কেন যে যেখানে দেখেছে। এখানে বক্ষব্যাধির হেড ও এবার যখন ব্লাড ভাঙা শুরু হয়েছে, তখন ও আস্তে 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 শুকিয়ে গেছে। 72 কেজি মানুষ 39 কেজিতে আসে গেছে। আচ্ছা, কি ওষুধ ছিল ওটা? নর্মেস ওষুধ এটা কেন খাওয়া হয়? এগুলা খায়, ওগুলা ওই যে এটা বন্ধ করে রাখে, মানে যতদিন menstruation? খায় মেয়েদের যে মাসিক হয় সেটা বন্ধ বন্ধ রাখে। করে রাখে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওটা ও কার কাছে শিখছে আমি জানি না, আমি জানি না। যখন এটা মানে ওই যে বিয়েতে যাচ্ছিল এই জন্য ভাবছে যে খাইছে, ঝামেলা বিহীন। হ্যাঁ ঝামেলা বিহীন। ওখানে বিয়েতে হয়ে গেলে একটা ঝামেলা, ওদের বাড়িতে বিয়ে। যখন আসছে খাওয়া, যখন খাইছে, খাওয়ার পরে তো এই কন্ডিশন শুরু হয়েছে। ও 3 মাস পর্যন্ত ব্লাড ভাঙা শুরু হয়েছে। 3 মাস আমি বিশ্বাস যদি করেন, গাইনিসাইডে তো কোথাও বাকি রাখি না। যে বলছে যে অমুক ডাক্তারটা ভালো, আমি ঢাকা সরোয়াদিতে পর্যন্ত হানি দেখাইছি। একটা স্বামী যে একটা, এখন মানুষে বলে মেয়েরা কিসে আটকায়, বলেন না নারী কিসে আটকায়? নারী কিসে আটকায়। আমার কাছে তো হুমায়ুন ফরিদের ভালোবাসাই ছিল। আমি তো ঋতিক রোশনের মতো সুধা শোনে। তাহলে কি বিল গেটসের মতো আমার টাকা ছিল না, তার আমার আজকে খেসারত আমার? আমি যত টাকা কামাইছি, বিয়ে করলাম, আমাকে কেউ 10 টাকা দিয়েও বলেনি যে যা এই 10 টাকা তোর হাতে দিছি, তুই ব্যবসা কর, কিছু করে খা। ভাইয়া আনে দিছে যে এটা কর্মস্থান, তুই কর। আমার শ্বশুর তো তখন দেশে আসছে। পুরা গ্রামের মানুষকে জিজ্ঞাসা করছে যে এমনি এমনি হোসেন মজুমদারের মানে আমরা গ্রামের ভাষা বলে হোসেন মজুমদার ছেলের কাছে, ছোটটার কাছে এমনি এমনি ওই ছেলেটা কিরকম। বলতেছে যে ওর মতো ছেলে হয় না। যাই বলতেছে আমার শাশুড়িকে, আমাদের গ্রামের ভাষা বলে ফুতে পুরা গ্রামটাতে ঘোষ খাওয়াই রাখছে। মানে ঘোষ খাওয়াই রাখছে মানে কেউ খারাপ বলে না। ও আচ্ছা। হ্যাঁ, আপু একটা জিনিস বোঝেন, আমি খারাপ হইলে তো আমাকে খারাপ বলবে। আমার বাবা ছিল না, আমি ওইভাবে ঘুরে উড়ে আসছি। বিয়ে করার পরে টাকা অন্য ইয়ে করলাম, ছেলে মেয়ে হইলো, সংসারটা আমার সুন্দরভাবে যাচ্ছে। তখন ওই যে এবার অসুস্থ ওর পালায়, ও অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পরে পুরা বাংলাদেশ ছালি ফেলছি, কেউ ধরতে পারে না রোগটা কি। আচ্ছা। কেউ বলতে হরমোনের সমস্যা, কেউ বলে যে এমনি। ডাক্তার মহিলাদের কাছে গেলে ওর ইয়াগুলা করে, ওর বয়সটা পাল্টে গেছে। তারপর ওর পুরা এগুলার পশম আসি গেছে, পায়ে এত বড় বড় পশম আসি গেছে। কি বলতাম আপু, ওর বেশ বলতে কিছু নাই, মানে ছেলেদের মতো এই হয়ে হরমোনাল গেছে। চেঞ্জ আসছে। বিশ্বাস যদি করেন, কি বলতাম, এতটুকু এমনি চামড়া ঝুলি আছিল। সবাই আমার বলতো, অনেক বন্ধু বান্ধব তোর মধ্যে হিজড়ার মতো হয়ে গেছে। হঠাৎ করে এটা হলো? হ্যাঁ, ওই যে ব্লাড ভাঙছে, ওদিকে বুকের ব্যথাটা আসছে। মাই গড। মানে এইভাবে শুইলে আপনার বিশ্বাস করেন, মনে করতে এই কাঠটাও ওর এদিকে কিছু না, কাঠটা মনে হচ্ছে কাঠটাতে আমি হাত দিছি। তারপরে এভাবে এ করলাম, বুকের ব্যথা কোনো রকমে সামলাইতে পারি না আমি। সারা বাংলাদেশ দেখাইছি, আমার 7 থেকে 8 লাখ টাকা গেছে। আপু একটা জিনিস, ওরা বলে কি টাকা ফেলাইছি, আপনার একটা ডাক্তার কাছে যান, পরীক্ষা 15-20 হাজার টাকা দিচ্ছে দে। আমি যে 17-18টা ডাক্তার দেখেছি, কিছু হয় না।
ওষুধ তো খাওয়াইয়ের, ব্যথার ওষুধ যেতে যেখানে কর হুজুর করলে হুজুর কাছে যাইয়ে, মানে কোনো কিছু না। এইভাবে করে আমি দেখলাম কোনো রকম হয় না। আমার শ্বশুরে 12-13-14 হাজার টাকা ফাটাইতো সৌদি থেকে। তো এরকম একটা সংসার চলা, 2টা ছেলে আছে, বউ আছে, মেয়ে জামাই আছে, এটা ইয়া না। আমি কি করছি, বলতে মানে আমার শাশুড়ির সাথে ইয়ে করছি যে বড় ছেলেটাকে বাইরে পাঠাই দেন, তাহলে আমার শ্বশুরও আছে, তাহলে একটা জিনিস ইয়া হবে। আপু আমি চাইছি যে ওরা ই হলে আমার মুখটা উজ্জ্বল হবে। কয় বাবু এত টিয়া কইহাম, আমার তো বিদেশে টিয়া ভূতি ইয়া করে। তখন একটা বিষয় 13 লাখ টাকা, সৌদির বিষয়, বুঝছেন, 13 লাখ টাকা। বোনকে বলছি যে বোন তুই 2 লাখ টাকা ইয়া করতে উঠে দে, গ্রামীণ ব্যাংক থেকে বেরাক যে ইয়াগুলা এনজিও গুলা আছে ওখান থেকে উঠে দে, তুই 2 লাখ টাকা দে, আমি 2 লাখ টাকা, 4 লাখ টাকা দিছি। এই দিয়ে ইয়া করছি, বিশ্বাস যদি করেন 4 বছর, প্রায় 3 বছর পরে আমাদের টাকাগুলা পাইছি। মানে এটা কি ওই ছেলেটাকে বাইরে পাঠানো? বড় ছেলেটাকে পাঠাইছি। আচ্ছা। বড় ছেলেটাতে পাঠানোর পরে দেখি যে না, বাপ ছেলে ভালো করতেছে। তখন বললাম যে ওই ছোট ছেলেটা তখন এসএসসি পরীক্ষা দিছে, ইন্টারে মাত্র ভর্তি হয়েছে। তো আমি বললাম যে ও একটু গ্রামে, ধরেন গ্রামের সঙ্গ বোঝেন নাই, খারাপ হওয়ার আগে যে মানুষে বলতে পারে না যে আমার শালাটাই অমুক জায়গায় কাজ করছে, এই জন্য আমি বললাম যে ছোটটারে ফাটাইতে। তো ছোটটারে ফাটাইছে। ফাটানোর পরে ওদের এমন পয়সা হয়ে গেছে, ওরা মাসে 6 লাখ 7 লাখ 8 লাখ কামার, বাপু 3 জন একসাথে করি। এবার পয়সার আর অভাব নেই, বাড়িতে ডুপ্লেক্স করছে 3 তলা, প্রায় মনে হয় 1.5-2 কোটি টাকা খরচ করি। এদিকে আমার ওয়াইফ অসুস্থ, ওদের তো টাকা পয়সার অভাব নাই। আপনি আমার কথাটা খেয়াল করেন, ওদের তো টাকা পয়সার অভাব নাই, এদিক দিয়ে আমার ওয়াইফ অসুস্থ। বিশ্বাস করেন আমার কাছে আর কিছু নাই, দেখাইতে দেখাইতে বাংলাদেশে। কি বলতো, কি রোগ এটা? মানে ব্যথা ছোড়ে ও যখন আমি 17, 18, 19 ছোট বাচ্চার মতো এইভাবে কোলে নিয়ে আমি সারা রাত আমি দরজা জানালার দিকে তাকাই দেখতাম আর আল্লাহ দেখতাম, আল্লাহ আমার ওয়াইফকে আমার বাচ্চাদের জন্য একটু হায়াত দাও। আজকে আমার এই হায়াতের আজকে প্রতিদান। মানে ওনার কি রোগ হয়েছিল, ডাক্তাররা কি বলতো? বাংলাদেশে কোন ডাক্তার ধরতে পারে না, কিছু বলতে পারেনি? না। হরমোনাল কোনো চেঞ্জ? মানে সব ইয়ে করছে, কেউ বলতে পারে না যে এই জিনিসটার কারণে এই জিনিসটা হয়েছে। এটা কি ওষুধের কোনো সাইড এফেক্ট, এটা কোনো কিছু বলেছে? কিছুই ধরতে পারে না। এই দেশে আমি বললাম না, যার কাছে যাই পরীক্ষা কতগুলা দে, যার কাছে যাই পরীক্ষা কতগুলা দে, সকালে পরীক্ষা করছি, নিয়ে গেছি, বিকালে আর ডাক্তার দেখে না, আবার পরীক্ষা। এইভাবে করে আপনি নিঃস্ব পথে। আমার কাছে বিশ্বাস যদি করেন, মানে সীমিত আকারে টাকা হয়ে গেছে। ও আচ্ছা, বাপ দেশে আসছে একেবারে বাইরে, তখন ভাইদেরকে বলতেছে, আমার ভাইদেরকে ফোন দাও, আমি আজকে মনে হয় আর বাঁচবো না। রাতে 3টা বাজে ওদেরকে ফোন দিছি এটাই, ওদের একটা মেয়ে, ওদের তো টাকা পয়সা এখন অভাব নাই, আমাকে একটু হেল্প করবে, ওদের মেয়ের জন্য হেল্প করবে, ওদের একটা মেয়ে। প্রথম আমার শ্বশুর কাছে ফোন দিছি, দেখেন বাবা কি করবো, এই তার যাতে নামাজ পড়ো, নামাজ পড়ে আল্লাহ আল্লাহ করতে গো। আপনি এটা ধরুন, একটা মানুষ যদি রোগে ভোগে, উপর নিজে চেষ্টা করতে হইব, উপরে আল্লাহ ইয়া করার। বাপে বলো তার যাতে নামাজ পড়তে। ভাইদের কাছে ফোন দিছি যে ভাইয়া বড়টা কি করবো, অত জানাই, আমি একটু সাহায্য খুঁজছি, যে ওকে আমাকে একটু সাহায্য করেন। আমি একদম শেষ পর্যন্ত আসি গেছি, আমার কাছে সীমিত কিছু টাকা আছে। বিশ্বাস ভাইদের কাছে ফোন করছি, বাইরে কত নামাজ পড়বেন লাই, আল্লাহ আল্লাহ করবেন লাই, মানে হেল্প করতে পারবে না। না, আমি সবার কাছে এগুলা করে আমি বুঝছি ব্যর্থ হয়ে গেলাম। সকালে উঠি, আমার মা তো বৃদ্ধ মানুষ, অসুস্থ। সকালে উঠি আমি কি করলাম বলতেছে, আমার শ্বশুরে বলতেছে, আমি কি করছি এখন ওকে দেখবে কে?
বিশ্বাস যদি করেন, ওই যদি এই প্রোগ্রামটা হয় ও নিজে দেখবে, দেখলে বলবে আমি যত জনে যত কিছু মিথ্যে কথা বলো, আপনি মুখ দিয়ে মিথ্যে কথা বলবেন, আপনার অন্তরটা মিথ্যে কথা বলবে না। আমি কি করছি? আমি শুধু করছি আমার দুইটা বাচ্চার মুখের দিকে চাই। আমি যে দেখি যে আজকে যেমন বলতেছি আমার দুইটা বাচ্চা অসহায়, তখন বলছি আমার স্ত্রী খুব অসহায়, বাপ ভাইতে এত টাকা আছে। বিশ্বাস করো, ওরা বলেন না যে আমার ধর 1 লাখ টাকা দিই আমার মেয়েটাকে চিকিৎসা কর, 50,000 টাকা দিই আমার মেয়েটাকে চিকিৎসা কর, তুই আমার মেয়েটার বাচ্চা। ওদের মুখে এটা আসে না। আর ওনার শারীরিক কি কি পরিবর্তন হয়েছিল আপনার স্ত্রী? ও তো 72 কেজির মানুষ 39 কেজিতে আসছে। এবার ঘটনাটা কি আসতে পারে? ওর বেস্ট হইতে কিচ্ছু ছিল না, আপনার চামড়া একটু আপনার 100-150 বছর বুড়ের যেরকম এরকম লাগে না। কিন্তু আমার তো জান প্রাণ যার গো, আমি বউ হামু, আমার বউ মরে গেলে তো আমি বউ হামু, আমার ছেলে মেয়েদের কি গতি হইব? বিশ্বাস যদি করেন, নামাজ পড়তাম, সারাদিন কান্না করতাম, আল্লাহর কাছে চাইতাম। রাতে তো বিদায় নিয়ে ফেলতেছে সবার কাছে, মাপ ছাড়, আব্বু আমার মাপ করে দিও, আব্বু আমার এখনো আমার 2 কাঁধে বাসে, ভাইয়া রে আমি আর বাঁচবো না, ভাইয়া আমি বাঁচবো না, আমি বাঁচতেছি না ভাইয়া, আমার তোরা মাপ করে দিয়েছে। আমার ভাইয়া আমার কোলের ভিতর ছোট বাচ্চার মতো এইভাবে আমি লই বসে রয়েছি, এইভাবে তো কান্দের, আমার তো কান্দি এর আমিও। কিন্তু আমার 2 বাচ্চা কি করবো? 2 বাচ্চা কি করবো? আজকে সেম আমার 2 বাচ্চা, আমি ওকে এত কষ্টর পরে আমি যুদ্ধ করি ওকে মানুষ করেছি আমার বাচ্চার জন্য, এই সেম কোয়ালিটিতে আমি আজকে বাচ্চাগুলো নিয়ে পড়ে আছি। তাহলে আমি ওর জন্য যুদ্ধ করি, আমার কি লাভটা হলো বলেন? আমরা তারপরে ঘটনাগুলো আগে শুনি, তারপর ইয়ার পরে কি করলাম? তখন আমি কি করছি, সকালবেলা উঠি ওর মা বাবার কাছে নিয়ে গেছি। আমার কাছে তো কেউ দেখার নাই, আমার বৃদ্ধ মা নিয়ে দিয়ে আসার পরে আচ্ছা ইয়ে হয়েছে, ওর একদিন ব্যথা উঠলে 2 দিন পর্যন্ত দরজা খুলতো না, দরজা খুলতো না, ওর গায়ে কোনো বস্ত্র থাকতো না, একটা সুতা থাকতো না গায়ে যখন ব্যথা উঠতো। এত ব্যথা হতো? হ্যাঁ, একটা বস্ত্র থাকতো না। দরজা একটা মাদের রুমে দরজাটা বন্ধ করে দিই, ও পড়ে দেখতো, যখন ওষুধ খায় ও যদি ভালো লাগতো তখন বের হইতো। কত দরজা পিটতাম, এই মানে এইরকম এতে খানা খাওয়াইতাম, ইয়া করতাম। যখন নিয়ে দিয়ে আসছি রইলো, সারাদিন আমিষ আছি। পরদিন আমি সকালে 6টা বাজে আমার কর্মে আসি গেছি, 10টা বাজে ওর ওই একই ব্যথাটা উঠছে। বাপের সামনে এইভাবে উস্তপ ল্যাংটা মেয়ে, তবু ওদের মন কাঁদে নেই। আমার মেয়ে যদি আমি 1 লাখ টাকা দিই আমার মেয়েটাকে চিকিৎসা কর, আমার মেয়েদের আবার ফোন করে বলে কি বেডিটা কার কাছে রাখি গেছোস? ওদের একটা মেয়ে, ওদের একটা মেয়ে বলতেছে যে বেডিটা, মেয়েকে বলতেছে বেডি, বেডিটা কার কাছে দিয়েছে সারা, এমনি বলতেছে কার হলা করে দিয়েছে বেডিকে। বললাম দেখেন আপনাদের মেয়ে আপনারা যদি না দেখেন আমি এখানে কি করতাম? বিশ্বাস যদি করেন, আমি ব্যবসা থেকে 10টা বাজে 9টা বাজে বাইরে বাজাতে, 10টা বাজে ফোন আছে, আমি ওই সময় আমি ডাইরেক্ট চলে গেছি, আমি কাপড় চেঞ্জ করি না, যে পোশাকে আমার ব্যবসা কাজে যে পোশাকে যে আমি ওইখান থেকে চলে গেছি ফেনীতে। যাওয়ার পর বউকে নিয়ে আসলাম, বিশেষ করে সারা পথে মুখে তো চলে, আমি বলছি যে আমার রক্ত যতক্ষণ থাকে ততক্ষণ আমি চেষ্টা করবো তোর মধ্যে দিতাম না, তোর আমি চেষ্টা করি, আমি দেখবো। ওদের মন একটু ঘামায় না যে মেয়ে, আমার একটা মেয়ে, আমার মেয়েটা মরে গেলে বাচ্চাগুলো কি অবস্থা হইব। তখন আমি কি করছি, এবার পাসপোর্ট বানানো শুরু করলাম। আমার আগের পাসপোর্টটার মেয়াদ চলে গেছে, ওইটা ছিল পাসপোর্ট, এখন ডিজিটাল পাসপোর্ট। 17 সালের মানে লাস্ট পর্যায় থেকে ব্যথা উঠছে, 18 সালটা চাইছি, 19 সালের সেপ্টেম্বরে ওকে আমি নিয়ে গেছি। কোথায়? ইন্ডিয়াতে। আমি বলছি যে আমার যা আছে, দরকার হলে আমার জায়গা জমিন, দরকার হলে আমার রক্ত বেশি হলো
তোকে আমি সুস্থ করবো। তখন আমি কি করছি, বুকেট করে আনিয়েছি শহরে। পরে 2টা পাসপোর্ট বানাইলাম। যেদিন পাসপোর্ট আসছে ওই দিনে আমি এবারে এই ভিসার প্রসেসিং সব কিছু করি আমি। তারপর আমি ইন্ডিয়া নিয়ে গেছি। ইন্ডিয়াতে নিয়ে যাওয়ার পরে তো বলতেছে যে এর এই জায়গায় একটা হার্টে ইনফেকশন হয়েছে। দেখেন আমার দেশে এত ডাক্তার দেখালাম কেউ নেই। আপনার চিটংয়ের ভালো ল্যাব যেগুলো এগুলো পরীক্ষা, ঢাকাতে পপুলারে মানে এই পপুলার আরও কি করছি, এতগুলা প্যাকেট হয়েছে। সবগুলা নিয়ে এবার ইন্ডিয়া গেছি। এবার পরীক্ষা করছে ওরা, একটা করলো, একটা ইঞ্জেকশন ফোর্স করলো 35,000 রুপি। পরীক্ষা করলো, একটা MRI করাইছে 25,000, 2বার করাইছে 50,000 রুপি। আসা যাওয়া আমরা 17 দিন ছিলাম। আমার এই ছোট ছোট বাচ্চা তখন একদম, আমার মেয়েটার নাম মেজাবিন মাত্র 2 বছর। কোথায় রেখে গেছিলেন? ওর নানার বাড়িতে রাখে যাই। আমি ওদেরকে চিকিৎসা করে আনলাম। বিশ্বাস যদি করেন, ওখানে নিয়ে গেছি, ও তো ব্যথা ছোট বুঝতে পারে না, করতে পারে না। যেদিন নিয়ে গেছি, যখন মারাই আনছি বাসায়, আমরা হোটেলে ছিলাম, হোটেলে মানে রুমে যখন আনছি, ওর আত্মচিৎকার পুরা মানে হোটেলটা কাঁপে উঠছে। ব্যথা আবার মানে যখন ইনজেকশনটা ফুস করছে, ব্যথাও আছে, আছে। বিশ্বাস যদি করেন, আমি শুধু কাঁদতেছি, একা মানুষ। আমার মনে হয় যে ও সময় মারা যাক। 17 দিন পর নিয়ে আসছি। আসার পর ও সুস্থ হয়ে গেছে, আর কোনো অসুবিধা হয় নাই, সুস্থ হয়ে গেছে। দেখেন আমি এত কষ্ট করলাম, ওর বাবার থেকে কোনো সাপোর্টে পাইলাম না। যখন উনি সুস্থ হলেন তখন কি তার শারীরিক চেঞ্জটাও আসলো বা না, ওটা আসে নাই। ওর চেহারাটা ঠিক আছে কিন্তু শরীরের গঠনটা ঠিক নাই। আচ্ছা, মানে মুছ যে উঠেছিল ওটা ঠিক হয়েছিল? ওগুলা এখন মেয়েরা তো অনেক কিছু ব্যবহার করে। তখন এবার কি করলো, আসলো হয়েছে করোনা 20 সালে। এবার আমরা বাড়িতে গেছি। আমার ছেলে বলতেছে স্কুল বন্ধ, আবু চলো আমরা নানুর বাড়িতে যাই। নিলাম। যাওয়ার পর দিন তো এবারে লকডাউনে দিয়ে দিল। 25 তারিখ না 26 তারিখ ছিল, লকডাউন দিল। এবার আমরা আটকে গেছি। দেখেন কত নাম্বার ছোট লোক হলে, ওরা তো জামাই ছাড়া কিছু বুঝতো না। আমার শ্বশুর, আমার শালার বিয়ে হইতে সব কিছু, যত কিছু জানে কে, আজিজ জামাই আছে, আজিজ জামাই জানে, আজিজ জামাই আছে। যখন আমি এই ধাক্কাগুলা খাইতে একটা মানুষের কত পারে, আমার বিয়ের আগে থেকে এতে যা সম্পর্ক আছে সব তো ফেলাই দিছি, তাও আছে। তো করোনা, এবার আসলো করোনা, লকডাউনে কোথাও যাওয়া যাচ্ছে না। তখন আমরা ওদের বাড়িতে আমি থাকলাম। থাকার পরে ওর মা সকালবেলা উঠতে বলে, আরে তো কালকে রাত্রে আপনার শ্বশুরের ঘুমানো। আমি কি জন্য? বলে যে আপনার শ্বশুরে তো মাইয়ালা চিন্তা করতে শেষ। আপনার শ্বশুরে কর, আর মাইয়ারে তুই জলে বাসায় দিছস, আর মাইয়ারে তুই বিয়া দি হেডে শেষ করে দিছস। এখন হাতে বেকার হয়ে গেছে, আর মাইয়ার খাওয়াই দইতো না, তুই আর মাইয়ারে লই গেলা। আমার গ্রাম বাসায় বলতেছি, ও যে উনি যেভাবে বলতেছে, যে শ্বশুরে ফাটতো না আমার 5 সেটি খাইতো, যে শ্বশুর শাশুড়ি হাঁটতো না আমারে কিরকম আদর করতো, যে করতো, এই শ্বশুরে কি কয়। দেখেন আপনার মা যদি বলে বাচ্চাগুলা রাখি দে তোকে বিয়ে দিয়ে দিমু, বাচ্চাগুলা রাখি দে তোকে বিয়ে দিয়ে দিমু, তখন আপনার মাথায় কি আসবো? সুযোগ আসবো। তখন এসআই বলে একটা মহিলার সাথে পরিচয় হয়েছে। হ্যাঁ, ফেসবুক বান্ধবী, বড় লোকের বান্ধবী, আপনার ইঞ্জিনিয়ার, ডাক্তার, অমুক হুমুক। ওই মহিলাটার নাম মুক্তা। আমি শুনো, এসআই বান্ধবী এটা কে, কোন থানা থাকে, তুমি আমার একটু বলো। তখন ওই মহিলা তো হচ্ছে খারাপ, ওর হয়েছে ভালো ভালো মেয়েদেরকে সংগ্রহ করা। বর্ণালী ওশান নামের একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিং এ ওর বার আছে। এখন ও বান্ধবীটা করছে আমার কি করছে, আমরা যখন 20 সালে গেছি, আসার পরে বলতেছে যে এমনি আমার জামাই তো এমনি হয়ে গেছে। তো বলতে তুই একটা কাজ কর, পাল্লা তাল্লা শিখ। তখন ওর মাথায় ঢুকছে পার্লারের কাজ। আপনার তখন কাজটা বন্ধ হচ্ছিল? না, আমার বন্ধ ছিল না। তাহলে ইনকামটা কম ছিল। কি জন্য, করোনা তো হয়েছে না। আপনার তো একটা বড় ধাক্কাও সামলাইতে হয়েছে। বান্ধবীর সাথে বাইরে হয়েছে,
বান্ধবী হয়তো বা কোথাও লই যায়, ওকে কিছু খাওয়াই দি ওকে নষ্ট করাই দিছে, নষ্ট মানে? মানে কোথাও নিয়ে গেছে, নষ্ট করাই দিছে। ধরেন ওই আর বান্ধবীকে আমার বাসায় আনে না, আর আমার সাথে পরিচয় দেয় না। একদিন চট করে আসি বলতেছে কান্না মুখে, মাসি শুনছো না আগে কি বলে যে মুক্তা আপু ঢাকা গেছে গো। তা আমার মুক্তা আপু ঢাকা গেছে, তোমার এত টেনশন কি? ওকে মুক্তা আপু ও তো দালাল, ও সমস্ত শহরে করতো। বিশ্বাস যদি করেন এমন একটা দিন আসতো যে ওকে ফোন আসলে বাধ্য যাইতে হইতো, মানে এমন টেপে ফেলাইছে। এই মহিলা শুকাইতে 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 একবারে শুকাই গেছে। আপনার ওয়াইফ। আমাকে বলেন, আপনি যাকে দালাল বলছেন তিনি কি ওই আপনার স্ত্রীকে নিয়ে বিভিন্ন বারে বারে বা বিভিন্ন ও তো নিজের বার খারাপ আছে, জায়গায় নিয়ে হ্যাঁ যেত? খারাপ জায়গায় নিয়ে যেত। তাহলে এটা আপনার স্ত্রী বুঝতো না? স্ত্রী ও যে যাইতে হয়তো বা ধরেন ওর কাছে কোনো ভিডিও আছে, কোনো কিছু আছে, প্রথম দিনই ট্র্যাপে ফেলছে। হ্যাঁ ট্রাফে ফেলানো, ধরেন যাইতে হইতো বাধ্যগত। কেউ বলতো যে আপনার বড় অমুক জায়গায় দেখছি, বিভিন্ন ইয়াতে, মানে দেখছে কার সাথে দেখছে? যে মহিলাটা থাকতো বা বিভিন্ন থাকতো, ছেলে থাকতো, ক্লায়েন্ট থাকতো। হ্যাঁ এরকম ওরে এমন ভাবে ইয়ে করছে, ওরে খারাপ বানাই দিছে। একদিন আমরা মানে এরকম যাচ্ছি, যাওয়ার পথে কি করলো, এই একটা ছেলে ওর সাথে এরকম বাড়ি খাইছে। বিশ্বাস যদি করেন কিরকম রিয়াক্ট করছে, হেই ফোয়া। ছেলেটা অবাক হয়ে গেছে, কাপু সরি 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 তো সরি ইয়া করি ফোয়া। আমি তো লজ্জায় আমি গায়ে প্রিয়া ভালো নয়, তুমি এগুলা কি করতেছো? মানুষে কি বলতেছে, সি তোমার বাড়ি খাইছে তুমি অন্য কিছু বলতে, এগুলা কি বলতেছো? ফোয়ারা মানিওলা দেখলে ইয়ে বাড়ি যায়, মানে সিটেঙ্গে মারি। ওই মহিলার সাথে দুইটা ছেলে আসছে, একটার নাম রিয়াজ আর একটার নাম আকাশ। ওদের মধ্যে রিয়াজের সাথে ও হয়ে গেছে, কি হয়েছে? সম্পর্ক হয়ে গেছে, রিলেশনশিপ। হ্যাঁ। আপনি কি করে জানেন? আমি জানছি ও যখন চলে গেছে, রিয়াজ আমাকে ফোন করে বলছে। আচ্ছা, চলে যাওয়ার পরের ঘটনা পরে শুনি, আগে আপনি দেখছেন যে তার আচরণগত পরিবর্তন হচ্ছে। হ্যাঁ পরিবর্তন হচ্ছে। তারপর আস্তে ওর আস্তে চাহিদা, কি ওর চাহিদা? গাড়ি বাসি আর স্বপ্ন দেখি আমি গাড়ি চালাই, আমি স্বপ্ন দেখি আমি এটা করি সেটা করি, অনেক চাহিদা বাড়িয়েছে। মানে সে কি স্মার্ট হয়ে যাচ্ছে? হ্যাঁ স্মার্ট বলতে আপনি কি ড্রেস পরেন, আরো ছোট ছোট ড্রেস পরা শুরু করছে। তবে আমার বাসায় না, ভিতরে উপরে বোরকা পরি সুন্দরভাবে হিজাব টিজাব বান্ধি বাড়িতো, যখন যাইতো মানুষে দেখে যে অমুক পোশাকে পরে দেখে অমুকে দেখে এরকম করি। এখন ওই ছেলেটার সাথে সম্পর্ক হয়েছে, সম্পর্ক হওয়াতে ছেলেটা বলছে যে আমাকে বলছে ভাই আমার সন্তানদের কাছে, ভাইয়ের ছেলে মেয়ে বাসায়ও আসছে, আমার মাও ছিল বাসায় আসছে, করছে এরকম করতে 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 এই কি করছে, এদিকে ওর মা বাপ অসুস্থ থাকতো, ওর মা বাপ প্রতি সপ্তাহে আমি ওর বাপকে ইবনে সিনাতে আনতাম, ওদের পুরো ফ্যামিলিটা দেখতে হইতো। এই কি করছে, ওই ছেলের সাথে সম্পর্ক হয়ে গেছে, সম্পর্ক হওয়ার পরে ছেলেটা এক সময় দুই সময় বিয়ে পর্যন্ত করা গেছে। আপনি বুঝতে পারেন নাই? আমি কিছু বুঝি না বলতে, আমি আপনাকে এখানে দেখছি, আসিও যদি আমি এখানে দেখি তো আপনার ভালো খারাপটা আমি কিভাবে বুঝবো? আমি তো পেটের ধান্দায় আমি বাইরে। কিন্তু আপনার মা তো বাসায় ছিলেন। আমার মা বাসায় ছিল, মা বলতো যে মা এক বৃদ্ধ, প্রায় 80 বছর বয়সী, ওনার একটা জিনিস কি উনি ধরেন এখন খাইছে, তখন বলতেছে না আমি খাইনি, কিন্তু আমার সামনে খাইছে কিন্তু বলতেছে ও তো কিছু খায়নি। এই কারণে মার কথাগুলো ইয়ে করতাম না, কিন্তু মা ঠিকই বলতো। কোথাও আমার জন্য প্রস্তাব আসে তো সবাই তো খবর নিতে আসবে যে ছেলেটা কি সত্যি না মিথ্যা। অমুক জায়গায় ওই যে 5 তলাটাতে এমনি এমনি একটা মেয়ে থাকে, মেয়েটার কি অবস্থা ইয়ে করছে, বলছে 5 তলা তো কেউ থাকে না, এরকম কেউ নাই। তারপর পিয়াসী নাকি কদের, না পিয়াসী না, ওর নাম সিকি। দেখেন প্রিয়া থেকে সিকি হয়ে গেছে, মানে নামও চেঞ্জ হয়ে গেছে। সিকি ও মাই গড, প্রিয়া থেকে সিকি হয়ে গেছে ওর নাম। ও 36টা আইডি খুলছে ফেসবুক। আমাকে মেসেজ করে অ্যাঞ্জেল সোমা, অ্যাঞ্জেল ফরি, অ্যাঞ্জেল মুস্কান, মানে বিভিন্ন নাম। আমি কোনো ইয়ে করি না এগুলা, আমার বউ আছে বাচ্চা আছে, আর আমার একটা কি লুচ্ছা লপাঙ্গা, ওইগুলো আমার কোনো পছন্দ না। ইয়ার পরে কি করছে, ওই রিয়া ছেড়ে দি, এগুলা কার বাসন, এগুলা রিয়াজের বাসন,
কতগুলা ইয়ে আছে না, ভিডিও আছে না, এখন আমাকে ওই ইয়াতে অ্যাড করে দিছে। কি গ্যাস কতগুলা ও আচ্ছা, মানে ছেলে ছেলে, পুরুষ হ্যাঁ ওইগুলাতে আমার কি করছে, অ্যাড করে দিছে ফেসবুকে, ইয়াতে মেসেঞ্জারে। মেসেঞ্জারে। আমার ইয়ে হয়েছে কি বুঝলেন না, ইনকাম করা, সংসার সুন্দর রাখা, খাওয়া দাওয়া করি, সুন্দর ভাবে চলা। আমার কোটিপতিরও সপ্তাহ নাই জানি। ও তো এত স্মার্ট হয়ে গেছে। ছেলেটার এবারে জন প্রস্তাব ইয়ে হচ্ছে, দেখা যে না ছেলেটা শুনছে, তখন ছবি দেখাইছে। আপনাকেই? না, ওই আমার মহল্লায়, আমার নিচে, আচ্ছা, যে আমার বাসার নিচে লোকজনের বলে যে আপনার এটা স্ত্রীকে বিয়ে করার জন্য অন্য ছেলে এসে মহল্লার মানুষকে দালালির সাথে ছবি দেখাচ্ছে হ্যাঁ। যে আপনার স্ত্রীটা কেমন খোঁজ খবর নিচ্ছে। হ্যাঁ, তখন ওই ছবিটা দেখানোর পর বলতেছে এটা তুমি জানবাইর ওয়াইফ। তো বলতেছে বিয়ে হয়েছে, কত হ্যাঁ ওটা তো ওর দুইটা বাচ্চা আছে এমনি এমনি। আমার মেয়েকে ওই ছেলে অনেকদিন ও চকলেট কিনে দিছে, ও মার সাথে যাইতো, ফুফু কই নিয়ে আইতো। ও মানে নিজের মেয়েকে হ্যাঁ বলেছে যে তার ভাতিজি, এবং তিনি ফুফু। ফুফু মা না, আমি হচ্ছে ভাই। এটা হচ্ছে ভাইয়ের সংসার। হ্যাঁ, এটা হচ্ছে ভাইয়ের সংসার। এখন এগুলা বলি, নিজের হাজবেন্ডকে ভাই বানাইছে। হ্যাঁ, আমাকে ভাই বানাইছে, ইয়ে করছে কদে। তখন আমি জানলাম যে ওগুলা, তখন আমি সরে গেলাম। 2022 সালে ফেব্রুয়ারিতে আমার 25 তারিখে আমার ছোট বোনের মেয়ের বিয়ে ঠিক হয়েছে। ও বাহানা দিল কি, আমার পরীক্ষা, ওই যে পার্লারে কাজ ধরছে, ওই মহিলার সাথে যে পার্লারে কাজ ধরছে, পার্লারে ওখানে ও শিখি, ওর মানে বিয়ে হয় নাই। চুড়ি কিনে দিই, চুড়ি রাখে না, নাকফুল রাখে না। এখন আপনি যে স্টাইলে, এই স্টাইলে ফুল স্টাইলে, কিন্তু বোরকা গাদ দেয়, বোরকা তললে কি গাদ দেয় আমি তো আর দেখি না, আমি তো আমার কর্মে গেছি দৌড়ছে। এখন আপনারা হয়তো বা চিনবেন, মুন্সিগঞ্জের এক ছেলে, ওর আইডিতে লেখা আছে দুবাইতে বিনা ঘটছে, মেয়েদেরকে নিয়ে যায়। নবীন ব্লগার নামের একটা আইডি আছে মুন্সিগঞ্জের। ওই মুন্সিগঞ্জের ছেলেটার আইডিতে নক করা শুরু করলো। তখন ওর সাথে কান্নাকাটি, ও কোরবানির ঈদের চলে গেছে, চলে যাওয়ার পরে যখন আসছে ও বাপের বাড়িতে, ভালো মানুষ, সালাম করলো, আদর করলো, স্বামী স্ত্রীর যা আছে ইয়ে করলো, একদম সুস্থ মানুষ, বাড়িতে হাসি খুশি ভাবে গেল। আমি ফোন করলে ফোন ধরে না, বাচ্চা সহ নিয়ে গেছে। এর ফাঁকে দি রিয়াজকে ছাড়ি, শাহজালাল ক্লিনিক আছে একটা চিরঙে, ক্লিনিকের পিছনে ফারুক নামের আরেকটা ছেলে আছে। ওই ছেলেটা নাকি ফোন করলে, ছেলেটা কাজের বুয়া। আমরা ওখানে ওই বিল্ডিং এ দাওয়াত খাইতে গেছিলাম, দাওয়াত খাইতে গেছি আমার মেয়েটা সহ। তখন মেয়েটাকে দেখি, বলে যে এই তোমার আম্মু কই, তোমার আম্মু এই জন্য, মানে আগে থেকে চিনে। হ্যাঁ, ও তো পণ্য হিসাবে বিক্রি হয়, মানে আমার ওয়াইফ। ওই যে মহিলাটা তো খারাপ পথে নিয়ে গেছে না, ও তো যেখানে বলে এখানে যাইতে হয়। এখন ফারুক নামের ছেলেটা কি করছে, মানে ফোন করলে যাইতো হইতো, এবং কি যদি না যাইতো কাজের বুয়ারে দি বাধ্যগত ভাবে নিত। আমার ছেলে বলতেছে কাব্য, হ্যাঁ একদিন আমিও গেছি। ও আমার আম্মু কি করছে, আমাকে এই 30 টাকা দিছে একটা ঠান্ডা আনার জন্য। ওরা মানে রুমেটাতে আসিল জামাই বোন মতো। আমি যদি মিথ্যে কথা বলি, আমার ছেলে মেয়েরা আসছে, মানে আমার ছেলে বলতেছে যে আমাকে নাস্তা আনতে দিই, ওরা রুমে ঢুকিয়ে গেছে। এখন আমাকে ওখানে একজনে বলতেছে যে আমাদের গলিতে শামীম নামের একটা ছেলে বলতেছে, মিজান ভাই আপনার ওয়াইফের কি শাহজালাল ক্লিনিকের ওখানে দেখি, সুবর্ণা আসছিল, সুবর্ণার দেখা করতে আসছি। তা আমাকে তুমি প্রত্যেকদিন দেখে বলে, তুমি কেউ হাগল হয়েছ না, মাঝে ঘর তাই কেন জাম হতে। কিন্তু হ্যাঁ ঠিকই, ও যাইতো শাহজালাল ক্লিনিকের ওখানে, ওই ছেলেটার কাছে বাধ্যগত যাইতে হইতো। এবার যখন সব কিছু মারি আসছে আর ও সহ্য করতে হয় না, তখন নবীন ব্লগার, ওর আইডিতে লেখা আছে বিনা খরচে মেয়েদেরকে নিয়ে যায়, তখন ওই বেটার সাথে করছে। এখন বাড়ি থেকে আসবো না, আমি মারতে মারতে টেবিলের তলে ঢুকাই ফেলি, খাটের তলে ঢুকাই ফেলি, আবার টানিয়ে আনি, আবার মার দিই। মারতেন আপনি? বিশ্বাস যদি করেন, আমার 2টা ছেলে মেয়ে, আমি কখনো বুঝছেন ওর কাছে টাচও করতাম না। এত আদরের বউ আমার। 12টা বছর আমি বিয়ে করছি, 12টা বছর 1200 যত রাত আসে আমি ওকে খাওয়াইতাম আমার হাত দিয়ে। আপনি হাতে খাইয়ে দিতেন? আমি যতক্ষণ রাত্রে খাওয়াই দিতাম, আমার মানে ও ঘুমাইতো না, আমার ঘুমাইতো না। আমি 2 লোকমা খাওয়াইলে, পানি গ্লাস খাওয়াইলে তো শুইতো। এগুলা করে
কিন্তু যতগুলা করেন আমি যাই দেখতাম যে ভান হয়েছে ও অসুস্থ, মানে তো ও অসুস্থর ভান ধরলো, আর অসুস্থ খারাপ হওয়া কি শুরু করেছে অসুস্থতার থেকে সুস্থ হওয়ার পরে? হওয়ার পরে আবার ভান ধরছে, এই পড়ে থাকে, একটা রুটি বেললেও বলে বুকে ব্যথা, একটা কাপড় ধুলেও বলে বুকে ব্যথা, মানে এগুলা এই পুরা সংসারের কর্ম আমি করতাম। আচ্ছা, তারপর কি হলো? 2 মাস হয়ে গেছে, কোনো রকমে আনতে পারে না, আমি গেলেও দেখা করে না। যে মানুষটা সারাক্ষণ শুয়ে রয়েছে, এই মানুষকে কেমনে সন্দেহ করবেন সে যে আরেক বেটার সাথে এগুলা করতেছে? বিশ্বাস যদি করেন, আমার ছেলে মেয়েগুলার, আমার দেখছেন আমার মেয়েটা কত সুন্দর না, কালো শুকায় এরকম, চুলগুলা কানের এইভাবে আসি গেছে, আর ছেলেটার একটা নুক পৌঁছি এখান থেকে গর্ত, এখান থেকে গর্ত, ইয়াতে গ্রামের বাড়িতে কোনো যত্ন নাই। ও আচ্ছা, মা তো আছে রঙে, ওই নবীন এবারে ওই যে দুই বেটা শাড়ি এবার গেছে নবীন ব্লগারের লগে, ওই ছেলেটার সাথে ঢুকলাম, ঢুকার পরে যাই বলছেন বউরে জড়াই দিচ্ছি, বউ দেখি চাঁদের আলো, একদম পুটপুটে সুন্দর, মানে ফেসিয়াল করা, চুল লাল চকটকে করা, কালার করছো। কিন্তু আমার ছেলে মেয়েগুলা কুচ্ছিত বস্তির ছেলের মতো। আমার ছেলের পকেটটা চিরি এখানে আসছে, কোলে নিয়ে বললাম যে কিলে পাগলামি করর, আজকে আমাদের এত বছর বিয়ে হয়েছে, আমি কোনোদিন দেখছো আমার খারাপই? গ্রামে বলে কি আমি বিয়ে করছি, একটা খাগড়াছড়িতে আছে, একটা চিটাঙে আছে, একটা কাজের মহিলা বিয়ে করি লাইছি, এগুলা কি? আর তোমারে আমি মারতে মারতে খাড়ের তলে লই যাই, খাড়ের তলে দিন আবার টানি আনি, এগুলো বলে বেড়াইছে সে? হ্যাঁ। কাকে বলছে? ফ্যামিলিতে, ও ফ্যামিলিরা প্রচার করে, কিন্তু ফ্যামিলিরা জানে ওই লাস্টে যে বেটার লগে সম্পর্ক এই যে সাথে আছে ওর সাথে ও তো চলে যাইব। ও চাইছিল যে এগুলা গ্যাঞ্জামগুলা করাই আমাদের ইয়াটা করাই ফেলবো, সারাসারিটা করাই ফেলবো, ও মানে নিঃসন্দেহে যাইতে পারবো। ফ্যামিলি জানতো? ফ্যামিলি জানতো ওই লোকের সাথে যাবে, যে আরেকটা লোকের সাথে হ্যাঁ, চলে যাচ্ছে। কিন্তু জানতাম না কে আমি। মেয়েকে অনেক শাসাইছে, আমার শাশুড়ি অনেক শাসন, ওকে কোনো রকমে কন্ট্রোল করতে না, ও ফাঁস দিচ্ছে। কে? আমার ওয়াইফ। কিন্তু এগুলো আমি কিছু জানি না। ও, আমি 12 বছর আগে যেরকম আনছি, আমার সামনে থেকে গেছে ওইরকম। আমার বড় বোনকে নিয়ে নিয়ে আসলাম, চিটাং আনলাম, মনে হয় যে নতুন বউ বিয়ে করছি, ফিরানি আনতেছি নিতেছি। তারপরেও ছেলে মেয়ে সুখের জন্য আমাকে আচ্ছা ঠিক আছে। শনিবারে চিটাং নিয়ে গেছি, মঙ্গলবারে আবার আসছি। কোথায়? আমার শ্বশুর বাড়িতে। বিশ্বাস যদি করেন ওর আচরণগুলা, একটা কবরস্থানের যে কোনো মুসলমানের ব্যক্তি ইয়ে আছে, ওর তো লজ্জা শরম বলতে কিছু নাই। কবরস্থানের ওখানে টিকটক করে, 2 পাশে কবরস্থান, মানুষ কি পরকিয়া করলে এত পাগল হয়ে যায়? আলকা বেটা ছোঁয়া পাইলে কি এরকম পাগল হয়ে যায়? মানুষের মুখে শুনি পরকিয়া, একটা পরকিয়ার সংসার যে কেমন হয় আমি নিজ চোখে দেখছি। তারপর কি হলো? আমরা খাই আসছি, গাড়ির থেকে নামিয়ে রেডি হয়ে গেছে, যত কিছু জিজ্ঞেস করছি তুমি আমার নামে কথা, আমি কিছু জানিও না, কি কইছে তোমার এসব কথা, তুমি আমার মুখ থেকে শুনছো? একদম সর্বশেষ কি? সর্বশেষ আমাকে এমন ভাবে সারা রাত জড়াই ধরছে আদর করের, সেদিন যে ওর জামাই থেকে ওর শেষ বিদায় আমি জানতাম না। একসাথে নাস্তা করছি, ও কি করছে পরে আমি বের হয়েছি, সাথে সাথে ও বের হয়েছে, আমার পিছন পিছন বেরিয়ে গেল। এবার ওরে খুঁজতে 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 40,000 টাকা গেছে, আমার কাছে আর টাকা আছে 60,000। খুঁজতেছিলেন ওকে? চিটাঙে খুঁজতেছি, বিভিন্ন জায়গায়, থানা, র্যাবে, মানে আমি ডিবিতে, সব জায়গায় আমি ইয়া করছি। তখন বেরিয়ে আসছে, তাও 9 দিন পরে, যে দিন ও যায় দুবাইতে যায় ফসছে, তখন ডিবিও বলতেছে যে আপনাদের খবর সন্ধান পাওয়া গেছে, পুলিশও বলতেছে, র্যাবও বলতেছে। কোথায়? ও তো দুবাইতে, আসেন, এমনি বলেন না, আসেন। গেলাম, ওদেরকে খবর দিল, আমাকে খবর দিল। ওদা কারা? ও আমার শ্বশুর পক্ষে, আমার শালা আসছে, আমার মামা শ্বশুর আসছে। আপনি সেই সময়টা কি বুঝেছিলেন যে সে অন্য কোথাও গিয়েছে? বা আমি তারপরেও বুঝিনি যে ও এত কাহিনী করছে। আপনি কি ভয় পেয়েছিলেন যে বউ হারিয়ে গেছে? কি গেল কই, কোর্টে ইয়া করে, কেউ কর যে মারি ফেলাই দিছি, ও মা, মারি ফেলাই দিছি, কেউ কর যে ইয়া, ওরা তো আমার হুমকি দামকি, আমার মেয়ে বাইর করে দাও। অথচ ওর মামা ইলিয়াস নামের একটা মামা আছে, মামা, আর ওর বাবা এয়ারপোর্টে যায় ইয়া করছে,
দিয়ে গেছে। পৌঁছায় গেছে? হ্যাঁ জানতো। ও যে মেয়ে তো ওই ফাঁসি দিছে, ওটার কারণে ও জানতো। পরে ডিবি ডাকলো, বলে যে আপনার এমনি আপনার ওয়াইফ দুবাইতে। ও এবার ফোনে করলো, আমার বিয়ে হয়েছে, আমি দুবাইতে আসি গেছি আমার হাজবেন্ডের কাছে। ডিবি বললো যে আপনার বউয়ের কার সাথে বিয়ে হলো? নবীন ব্লগার যেটা, ওই ছেলের সাথে, যেটা দুবাইতে নিয়ে যায় পিড়িতে, ওই ছেলের সাথে। উনিও কি দালাল? হ্যাঁ, ওই দালাল। মানে কি মেয়েদের দালাল? মেয়েদের দালাল। কি আসলে বিয়ে হয়েছে নাকি উনি কোথাও সেল হয়েছে? আমি এটা জানি না, ওরাই জানে। এই পর্যন্ত 3 বার বিয়ে হয়েছে ওর। আচ্ছা আমরা শুনি, তারপর যখন শুনলেন দুবাইতে সে, তখন আর কি করব, সব সমাধান করে দিল। এই ডিবিতে বলছে যে এখন আর কি আপনার মেয়ে কাজটা করছে, স্যার আমার মেয়েকে মারতো দৌড়তো করতো। আঙ্কেল আপনার মেয়ের বিয়ে হয়েছে কত বছর হয়েছে? আজকে 12 বছর। ছেলে মেয়ে আছে, 2টা ছেলে মেয়ে আছে। তো আপনার 11 বছর আপনার মেয়েকে আদর করছে, 1 বছরেতে মারে? ভাই বেড়া বেড়া হয়েছে, ফিটে ফুট করে ফেলবো। তোর মেয়েটা কি 11 বছর সুখে রাখছে, 1 বছর করছে? বাচ্চা কে শিখাইছে এইসব কথা? একদম সর্বশেষ তারপর কি হলো? ওই ছেলেটা আমাকে খালি ফোন দেয়, বলে যে এত সুন্দর বেদি তুই পাইছস, তুই এরে মারস, তুই করস, তুই উজ্জ্বলের সাথে তুই মানে ও যে ছেলে ছেলে সম্পর্ক গুলা। উজ্জ্বলকে? ও যে আমার বন্ধু, অথচ উজ্জ্বলকে ওর মা ছেলে ডাকছে, ওর বাপে ছেলে ডাকছে, ওরা বাইরে হিসাবে। ও আপনাকে কি পরিচয় দেওয়া? হ্যাঁ, আমি তো যে আমার 3টা 4টা বিয়ে হয়েছে, আমি আবার নেশা করলে 1 বছর মানে যদি একদিন নেশা করি 1 সপ্তাহ আমি পড়ে থাকতাম। ওরা এরকম ভাবে আমার করছে। তো আমি ছেলেটাকে দালাল ছেলেটাকে যে বিয়ে করছে, আমি বলতে নবীন না, তোকে আমি একটা কথা বলি, যে মানুষ 2টা বাচ্চা রেখে চলে যাইতে পারছে, সে তার মুখ থেকে তুই কি আশা করতে পারস? তোর মাকে যাই প্রশ্ন করিস, বলে মা আমি 2 বাচ্চার মাকে আনছি, মা এ কি ভালো না খারাপ? তখন তোর মা যদি খারাপ ব্যবহার করতাম, তোর মা যদি হয় বলবে যে ওই মেয়ে খারাপ, ভালো। আর যদি তোর মা সলিড হয় বলবে যে এই তোর যদি ঠিক মতো জন্ম দে, তুই আমার 2টা বাচ্চার জীবন নষ্ট করছস, আমার জীবন নষ্ট করছস, আমার সংসারটা শেষ করে দিছস, তুই ওর কথা শুনতেছস? তবে নবীন তোকে একটা কথা বলি, আমাকে ও এমন ভাবে মারি গেছে, পৃথিবীতে কোনো মানুষ মারে না আপু, আমি জিন্দা লাশ। তোরা 1 টাকা খাইতে দাস নাই, আজকে কেমনে মেয়ের কামাই খাওয়াস? এখানে আপনার ওয়াইফের সাথে আর কথা হয়েছিল? একবার হয়েছিল, ও যখন চলে গেছে। কি কথা হয়েছে? কথা হয়েছে, তখন আমি বললাম যে হ্যালো কে? বলছে আমি প্রিয়া। তো আমি কেন ফোন দিছ? আমার বাচ্চাদেরকে একটু দেন। তো তুমি না আবিতি, তোমার না বিয়ে হয় নাই, তুমি বাচ্চা কোথা থেকে পাইছো? যে বাচ্চাদেরকে ছেড়ে গেছো তুমি যে সুখের জন্য, ওই সুখে থাকো তুমি। আর যদি ইয়াটা কাটতে পারো তুমি আসি যাও, তোমারে আমি যেখানে এখানে রাখবো, কেউ জানতো না। আপনি এখনো ফেরত পেতে চান তাকে? আর না, ও 2 মাস পর, মানে ও চলে যাবে 2 মাস পর। তখন ফেরত পেতে চাইছিলেন? চাইছি, শুধু বাচ্চাদের জন্য। আমার বাচ্চারা যে কি অসহায় জানেন না, আমার কথা বাদে দিলেন। তারপর কত বছর হলো আপনার ওয়াইফ চলে গেছে? 3 বছর হয়েছে, এই সেপ্টেম্বরে 29 তারিখে 3 বছর শেষ। বাচ্চারা তো তখন প্রায় বোঝে সবকিছু? হ্যাঁ, আমার বড় ছেলে 10 বছর, ছোট মেয়েটা 7 বছর। কিন্তু তারা কি বুঝছে তাদের মা যে চলে গেছে? হ্যাঁ, আমার ছেলে মেয়েরা সব জানতো, আমি জানতাম না। 21 সাল থেকে আমার এক ঘুমের ওষুধ খাওয়াই ঘুমানেছ, যে মানুষ আমার একটা, হ্যাঁ মানে আমাকে 21 সাল থেকে ও যাওয়া পর্যন্ত, ও যে মানুষের সাথে কথা বলতে হইতো, আমি রাত্রে ঘুমাইলে বলতে পারতাম না। ও আপনাকে রাতে ঘুমের ওষুধ খাইয়ে উনি অন্য পুরুষের সাথে কথা বলতো। আমার ছেলে মেয়ে আগ পিছ সব জানে। আপনাকে একবারও সরি বলেছে বা কিছু বলেছে? ওই যে ওদিনে এটাই, যখন আসতে বলছি আসো আসো, আমি বলছি তুমি আসে যাও, তুমি আসে যাও, ইয়া করে শুধু কান্নাকাটি করে। এইবার ওই ওখান থেকে আওয়াজ আসছে চিকির সাথে চলে গেছে, চিকি আর কথা হয়নি। আপনাকে একটা প্রশ্ন করতে চাই, ওয়াইফের জন্য তো অনেক কিছু করেছেন, আপনাদের ডিভোর্স হয়েছে? না, কিছু হয়নি, এখনো ডিভোর্স হয়নি?
আপনি কি তাকে এখনো ভালোবাসেন? মন থেকে ভালোবাসি, কিন্তু ওকে তো আর সম্ভব না। এই 3 বছরে আর কোনো প্রেমে বা আর নতুন করে শুরু করার কোনো চিন্তা করেছেন? না, আপনি চিন্তা করবেন কি, বা চিন্তাটা কোথা থেকে আসবে? বিয়ের জন্য প্রস্তাব দিলে বলে কি বাচ্চাগুলো কি করব? যার কাছে যাই সে বলে স্বামী নেশা করে পড়ে থাকে। জিজ্ঞেস করি আমি যে আপনার আসলেন কেন? মা রে নেশা করে পড়ে থাকে, কিছু করে না। আপনি খুঁজেই দেখি আসেন, প্রতিটা মেয়ের মিথ্যে কথা এগুলা। আমার দেশের আইন নাই। আমরা ছোটবেলা দেখছি খারাপ কাজে লিপ্ত হলে জুতার দিত, গলার মালা দিত, তারপর কালি লাগাইতো, হাঁটাইতো। তখন মেয়েরা একজন দেখি আরেকজন হয় নাই, সতর্ক হয়েছে। এখন কি করে? ওটা পছন্দ করো, দাও কলমাটা পাঠাই দাও। আমি তো আপনাকে পছন্দই করলাম, তো তো আমারও পছন্দ করলো, তো বিয়েটা হলে অসুবিধা কি? না, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে খারাপ অবস্থায় যদি কাউকে পায়, খারাপ কাজ অবস্থায়, তখন দেখি যে এলাকাবাসী মাঝে মাঝে ধরে বিয়ে করিয়ে দেয়, বিয়ে করে দেয়। কিন্তু সেটা এটা বৈধতা করে দেয় আরো বেশি। হ্যাঁ, ওটা হচ্ছে এখন এগুলা হয়েছে, তখন এগুলা হইতো না। তো এই জন্য জিনিসটা পরকীয়ার ইয়াটা এই দেশে অ্যাভেলেবেল হয়ে গেছে বাইরের মতো। আপনাকে ভালো লাগে না, আপনার নামে মিথ্যে কথা বলি, বউ খারাপ, জামাই খারাপ, এইভাবে করি একজন আপনার একজনকে চলে সন্তানরা যাচ্ছে। কি আপনার সাথে এসেছে? হ্যাঁ, এসেছে। আচ্ছা, আমি একটু রিকোয়েস্ট করব তাদেরকে যেন ক্যামেরার সামনে নিয়ে আসার জন্য। নিয়ে আসেন, আমি একটু আপনার সাথে কথা চালিয়ে আমি যাই। শেষ মুহূর্তে একটা কথা বলতে পারি, নাই, যে এখন যার কাছে সংসার করতেছে নবীন ব্লগার, তাকে একটা কথাই বলতে চাই, আমাকে ছাড়তে ওর 1 মিনিট লাগছে। আমার সংসার সাজানো, সংসার ভাঙতে, বাচ্চাদের জীবন নষ্ট করতে, তার পিছু টান হয়েছে স্বামীবাদ, প্রেমিকবাদ। সবচেয়ে মাদের হচ্ছে সন্তান। সন্তানকে ছাড়তে পারছে, তোর মতো দালাইলাকে ছাড়তে 1 সেকেন্ড লাগতো না, ওর 1 সেকেন্ড ওনাকে লাগবে যে না। দালাল বলছেন, আপনি কি তার সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন? ওর কাজে তো এটা। আমার ওয়াইফের মায়ে বলে একদিকে ভালো আছে, এমনি ছেলেটা দালাল। কি? ওর শাশুড়ি বলে এমনি ভালো আছে, আপনার কি ছেলেটা ওই দালাল। শ্বশুর বাড়িতে যাওয়া আসা আছে এখন? আমি আমার বাড়িতেও তো যাই না, আমার বাড়ি ওর বাড়ি এক জায়গায়। ও আচ্ছা। ওর কাছে লজ্জা না থাকতে পারে, কখনো নষ্টা মহিলাদের লজ্জা থাকে না। আমার তো এখন পর্যন্ত খারাপ লাগে। আচ্ছা, আমি একটু রিকোয়েস্ট করব, আপনার দুজন সন্তান মাশাআল্লাহ খুব সুন্দর। আসো বাবা, তোমরা এখানে বসো, বাবার দুই পাশে বসো, এখানে বসো, বাবার পাশে বসো। আমার মেয়েটা একদম ছোট, যখন ও মাত্র নার্সারিতে পড়ে, তখন ছেড়ে গিয়েছিল আপনাদেরকে? তখন ছেড়ে গেছে আমাদেরকে। আমার ছেলেটা একদম ছোট, আজকে 5 ফুট 2 ইঞ্চি, আর হয়েছে 4 ফুট 9 ইঞ্চি। ওরা কি আম্মুর তখন ছোট, আমি সারাক্ষণ আমার মেয়েকে কোলে নিয়ে 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 হাঁটতাম। আপনার এই বাচ্চাটাকে নিয়ে কি বিভিন্ন জায়গায় যেতেন? এই মেয়েকে নিয়ে যাইতো আর কি, আচ্ছা। ও আমার ওয়াইফ ওকে নিয়ে যেত বিভিন্ন জায়গায়। ওর ওর মায়া ছাড় দেখি, ও যে রিয়াজ ছেলেটা ওকে ছাড়ি দিচ্ছে। বাচ্চারা দেখতে কি আপনার মতো হয়েছে নাকি মায়ের মতো? একটা মার মতো হয়েছে, আচ্ছা, ও মায়ের একটা বাপের মতো হয়েছে। মাশাআল্লাহ। ওটা তোমার আমার নাম মায়ের কি মতো। বাবা? মেহজাবিন। আচ্ছা, তোমার নাম? মিনহাজ। মিনহাজ। তোমরা অনেক সুন্দর। বাবা কেমন? ভালো। তুমি বাবাকে ভালোবাসো? হুম? জি। তুমি? বাবা বকে না? দুষ্টামি করলে একটু বকা দেয়। একটু বকা দেয়? ওরা একটা কি মারতেও ইচ্ছে করে মায়ের না, কথা মনে আছে ওদের? মায়ের কথা মুখেও আনে না। মাকে ভালোবাসো না বাবা? কেন? ছেড়ে গেছে কাজে। মায়ের সাথে তোমার শেষ কথা কি ছিল? টাকা হাতিয়ে দিয়ে তারপর থেকে আর আসে না। 20 টাকা দিয়ে গেছিল? হুম। আর তো ওর তো মনে নাই, মনে হয় অনেক ছোট ছিল নাকি? যাক, তবে ওর থেকেও একটু চালাক। ও মা কি করতো না করতো সব জানতো, ওদেরকে শাসায় রাখছে, যদি বলো মারি ফেলবো। তোমাকে মা বকা দিত? হ্যাঁ। কি বলতো মা, মনে আছে? না। মনে নেই? মাঝে মধ্যে বলতে যে যদি বলবো তাহলে কাজ থেকে বের করে দিবে। মায়ের কাছে যেতে ইচ্ছা করে না তোমাদের? বাবার কাছে থাকতে ইচ্ছা করে? হ্যাঁ। বাহ, মাশাআল্লাহ, তোমরা অনেক সুন্দর। সবাই বিয়ের কথা বলে, আমার ছেলেমেয়েরা বলে আব্বু ও বেডি বেড়ালে চলে গেছে, তোমারও বেডি দরকার।
ওরা তো অনেক ছোট, এত বড় বড় কথা বলে। হ্যাঁ, আমরা কার কাছে যাবো আব্বু? তখন কি মনে চায় একটা, আপনি তো এখন ওদের বাবা, আপনি ওদের আমি মা। মা, আমি সব, আমি সারা জীবন কি এইভাবে থাকবো ওদেরকে সুন্দর নিয়ে। ফুটফুটে একটা মানে দুটো বাচ্চা, কি সুন্দর মাশাল্লাহ। একটা পরকীয়ার জন্য একটা সংসার যে ভেঙে যায়, হুম। এই বিষয়টা নিয়ে কিছু বলতে চান? প্রতিটা ভাই বোনদের কাছে, যাদের সন্তান আছে, তাদের কাছে একটাই অনুরোধ, আপনারা পরকীয়াতে যাইয়েন না। স্বামী মারুক, আজকে মারবে কালকে ভালোবাসবে, স্ত্রী আজকে খারাপ কালকে ভালো হবে। আমার স্ত্রীর যে এতগুলা কাহিনী করতে পারে, তো আপনারাদের কাছে একটা অনুরোধ, পরকীয়া লিপ্ত হবেন না। নিজেদেরকে একটু ইয়ে করতে হবে, কন্ট্রোল রাখতে হবে। রাগ, ইয়া, অভিমান, প্রত্যেকটা সংসার। এখন আপনি যদি অন্যায় না করেন, আপনাকে স্বামী কেন মারবে? একদমই তাই। বাচ্চাদের এখন দেখাশোনা, স্কুলে দিয়ে আসা, তারপর আবার কাজ, সবকিছু কিভাবে ম্যানেজ সব করতেছেন? ম্যানেজ করতেছি। ওদেরকে 6টা বাজে আরবি পড়াই, 7:30টায় স্কুলে দিই, 2:30টার দিকে বাসায় আনি, ওকে কোচিংয়ে দিয়ে আসি 2:30টায়, ও আসে 4:30 বাজে আসে বাসায়, তারপর ও আমার সাথে থাকে। এভাবে আমাদের দিনকাল যাচ্ছে। ভালো আছেন এখন? আলহামদুলিল্লাহ, ভালো থাকতে হবে, ভালো না থাকলেও ভালো থাকতে হবে ওদের জন্য। আমি ইচ্ছে করলে ওদেরকে মারি ফেলতে পারতাম, আমিও নিজে শেষ হয়ে যেতে পারতাম। আমার ভিতরে আল্লাহর রহমত দিছে, আমি কেন ওদের জীবনটা নষ্ট করব? কি বলেন, এত সুন্দর বাচ্চা, ওদের হ্যাঁ। মুখের দিকে তাকাই তো হাজার বছর ওদের জীবনটা আমি কেন নষ্ট করব? আমি কে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে, ওদের মানসিক বিকাশের জন্য আমার মনে হয় যে এখন এই বিষয়গুলো নিয়ে ওদের সামনে আর না কথা বলাই ভালো, এবং ভবিষ্যতেও আপনারা অনেক বেশি ভালো থাকেন। বিশেষ করে এই যে আপনার মা একজন পেয়ে গেছেন, আর ওই যে ও আপনার তো আব্বা। পুরাই আমার মা, আর ও মারছে, হ্যাঁ, মার ইয়েটা পাইছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। আপনারা অনেক ভালো থাকেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। কিছু কিছু গল্প আসলে গল্পটা এমন না হলেও পারতো। হয়তো আজকে এখানে 3 জনের জায়গায় আরো একজন মিসিং আছে, তার থাকার কথা ছিল। বাচ্চাগুলোকে এইভাবে জড়িয়ে ধরে থাকা কথা ছিল, যেটা আসলে হয়তো বা নেই। তাতে কি হয়েছে, বাবা আসলে বাবার মতোই। বাবা যখন মা কোনো কিছুতে ফেল করে, তখন বাবা আছে দুটো ডানা দিয়ে বাচ্চাগুলোকে আগলে রাখার জন্য। খুব চমৎকার একটা গল্প শুনলাম, উত্থান পতন, কিন্তু এখন 3 জনকে দেখেও কিন্তু খারাপ লাগছে না, খুবই ভালো লাগছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।